পশ্চিম মেদিনীপুরে ধ্যানানন্দ ক্রিয়াযোগ আশ্রম, মাতাজি কল্যাণীগিরি। সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এই আশ্রমের মাতাজির সাথে অতিপ্রাকৃত জগতের সংযোগ। আশ্রমের পরতে পরতে অজানা রহস্য আর সাধনার গুচ্ছ তত্ত্ব। সম্প্রতি এই আশ্রমে গিয়ে একটা সুন্দর দৈবভাবের অনুভূতিতে মন ভরে উঠেছিল অনাবিল এক আনন্দে। মাতাজির সাথে বেশ কিছুটা সময় সাধনার নানান কথা আলোচনা করে নিজেকে সমৃদ্ধ করেছিলাম। সেসব আলোচনার কিছু অংশ এই দ্বিতীয় ভাগের প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করলাম। তোমাকে তো বললাম রোজ ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করো, স্নান করে জপ টপ করো। তোমার তো ক্রিয়া নেওয়া আছে, তুমি সেই মন্ত্রটা করো, ক্রিয়ার অভ্যেস করো, তাহলে গতি আছে। ক্রিয়া যোগীরা যখন ক্রিয়া করে সেই ক্রিয়াটাই ওদের সাহসটাকে বাড়ায়, ওদের সব কর্মগুলোকে পূর্ণ করে। তখন সব গুরুদেব তোদের কাছে থাকে। তোদের তো সময় হয় না গুরুর কাছে আসার, তাহলে এত সময়ের অভাব। তাহলে বাড়িতেও বসে গুরুর নাম স্মরণ করা উচিত, যে না সে আমার গুরু, গুরুদেব আমার কাছে সহায় থাকো, আমি বিভ্রান্ত হচ্ছি, আমার বাড়িতে এই অসুবিধা হচ্ছে, তুমি দেখো। সকাল বিকেল ধুনো দাও বাড়িতে, নিজের সংস্কার নিজের ধর্মকে জানো, তোমার কুলদেবী কুলদেবতা যারা আছে তাদেরকে পুজো দাও, তারা রুষ্ট হয়ে গেলে কিছুই হবে না। খড়গপুর থেকে একটা টোটোতে চেপে চলেছি বালিহার উদ্দেশ্যে, যেখানে আছে ধ্যানানন্দ ক্রিয়াযোগ আশ্রম। মাতাজি যে মাটির ঘরটি থেকে বাইরে বেরিয়ে আসছেন সেই ঘরটিতেই আমার রাত্রিবাস হয়েছিল। বিছানায় সুন্দরভাবে চাদর পেতে দিয়েছিলেন শঙ্করানন্দ। পরদিন ভোরে 4:30টায় উঠে দেখলাম আমার আগে সবাই উঠে পড়েছে। সবাই আশ্রমের নানা কাজে ব্যস্ত। আমি আশ্রমের কুটিরের নিচে বসে সেলফি নিলাম আর সামনের দিকে তাকিয়ে ভোরের সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে থাকলাম। ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, কিন্তু তার মধ্যেই সবাই আশ্রমের কাজ করে যাচ্ছিল আপন মনে। মাতাজি ছিলেন গোশালায়, সেখানে তার সাথে দেখা হলো। বেশ কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরে মাতাজির সাথে হলো কিছু আধ্যাত্মিক কথাবার্তা। একসময় দৃষ্টি কাড়ল শিব মন্দিরের নিচে একটি দরজার দিকে। মাতাজিকে প্রশ্ন করলে তিনি জানালেন মন্দিরের নিচে আছে একটি গুহা, আর গুহার মধ্যে কারা থাকে। তো মাতাজি, এই যে আশ্রম আপনার কত বছর হলো? এইটা আজ হয়ে গেছে 2014-15 থেকে 2015 আর 2024। আপনার এই আশ্রমকে নিয়ে কি স্বপ্ন আছে? এই আশ্রমটাকে নিয়ে একটাই ভাবনা রাখি, ইচ্ছে রাখি। স্বপ্ন সাধক দেখে না, সাধক কর্মে বিশ্বাসী। স্বপ্ন দেখি না, যেটা গুরুদেব করাতে চান সেটাই। গুরুদেবের স্বপ্ন হচ্ছে আমার স্বপ্ন। আর এই আশ্রমটাকে নিয়ে একটাই চিন্তা ভাবনা, যে যারা এই আশ্রমে যেই ইচ্ছা নিয়ে আসুক না কেন, যারা খুব অসুবিধায় পড়ে থাকে বা যাদের কোনো খুব প্রবলেম, থাকার জায়গা পাচ্ছে না, যেই হোক পৃথিবীতে, যে জীব, যেই জন্তু, পাখি, চরাচর, ঘাস পালা, গরু ছাগল, মানুষ, তাদেরকে যেন এই আশ্রমটা আশ্রয় দিতে পারে। এইটা হচ্ছে একটা গুহা। এইটা গুহা আছে? হ্যাঁ, এই শিব মন্দিরের নিচে। শিব মন্দিরের নিচে আগে এইখানেই বসে আমরা সাধনা করতাম, এই ভেতরে বসে। হ্যাঁ, আমি দেখেছি এরকম, যেমন বিষ্ণুপুরে একটা আশ্রমে দেখেছি মাটির নিচে আপনার ভূগর্ভস্থ ঘর। তারপর আসানসোলে একটি দেখেছি এরকম ভূগর্ভস্থ ঘর, যেখানে সাধু সন্ন্যাসীরা যেহেতু সাউন্ডলেস, একদম সাউন্ডলেস, তো তারা ওই ভূগর্ভস্থ মানে মাটির নিচে ঘরে বসে তারা সাধনা করে। তেমনই এখানে আমরা সাধন ভোজন করেছি, আমিও করেছি, ব্রহ্মানন্দ বাবাও করেছেন। এই আশ্রমে ওনারও অতটাই কন্ট্রিবিউশন। ব্রহ্মানন্দ শ্রী মহেন স্বামী ব্রহ্মানন্দ গিরি। আচ্ছা, উনি সশরীরে আছেন? একদম আছেন। কোথায় আছেন এখন? উচ্চ মার্গের ক্রিয়াযোগী। উনি তো এখন বিশ্ব সনাতন ধর্ম মহাসভার জন্য ওই যে সনাতন গুরুকুল প্রতিস্থাপনা হবে, পুনরাবাস যেটা গুরুকুলের আর গৌশালা, এইগুলোর জন্য উনি এখন পুরো 36,000 কিলোমিটার ভারত ভ্রমণ করেছেন। আর এখন উনি একটু অজ্ঞাতবাসে আছেন। এই 4 মাস আমাদের যে চতুর্মাস চলে, সেই চতুর্মাসে উনি একটু অজ্ঞাতবাসে আছেন, কারোর সাথে কোনো যোগাযোগ রাখেননি। এখন এই সাধনার জন্য উনি গেছেন এখন বাইরে।
এই যে গুহাটি আছে বলছেন, একটু খুলে দেখানোর ব্যবস্থা করুন। এখন করা যাবে না, এটা টাইমের মতন খোলে। একটু এমনি দরজাটা খোলা যাবে না? এখন এর ভিতরে অনেকজন থাকে, ওদেরকে ডিস্টার্ব করা উচিত না। আচ্ছা, এটা আপনি এমনি দেখতে পারেন। গুহাটা কিরকম আছে? ভেতরে ঘর আছে? ভিতরে ঘর মানে এই পুরোটাই ভিতরে বসবার মতন শুধু জায়গা আছে, বছরে একবার খোলা হয়, এটা সবসময় খোলা হয়। মানে এটা ধ্যান করার জন্যই তো? এটা ধ্যান করার জন্যই। এখানে আগে আমরা বসে সাধন করেছি, কিন্তু এখন যেহেতু সবার আশ্রয় আমরা কেড়ে নিয়েছি, তাহলে এইখানে এসে কিছুজন আশ্রয় নিচ্ছে। এই মুহূর্তে এখন ওদের বাইরে আসার সময়। আচ্ছা, এই চরাচর জীবরা তাদের বাইরে আসার সময়, এখন তাদের বিশ্রামের সময় ভিতরে, কারণ ওদের বাইরে কোথাও জায়গা থাকে না। যখন বছরে একবার খোলা হয়, তার আগে এগুলোকে আবার ওরা নিজে নিজে জায়গায় যায়। মানে সাপ বা এই সমস্ত কথা বলতে পারে। আচ্ছা, बेटो तुम कहाँ था कल रात से बाबा? ये बेटा देखो 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 देखो, तुम कहाँ चल गया था बाबा सोना? तुम रात को कहाँ था बेटा? ओए, पट, 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 पट। क्या हो गया? तुम रात भर कहाँ था बदमाशू? গ্রামের মানুষজন আপনার কাছে আসেন তাদের সমস্যা নিয়ে, হ্যাঁ, তো এই সমস্যাগুলো আপনি দূরীভূত করার চেষ্টা করেন। তো এই যে মানুষের ধরুন সাংসারিক জীবনে এত কলহ অশান্তি, তো সেই অশান্তি থেকে মানুষ কিভাবে মানে গৃহস্থ আশ্রমের কথা বলছি, তারা কিভাবে মুক্ত হতে পারে বা তাদের জীবনে কিভাবে শান্তি আসতে পারে, তার একটু দিক নির্দেশ করুন আপনি। প্রথমত তো এইটা ভুল যে আমি কিছু করি, কারণ এইগুলো সব গুরুদেবের কৃপা। এই শরীরটা ওনার জন্য, উনি যেমন নির্দেশ দেন, যেমন ইনস্ট্রাকশনস পাই, আমি সেইগুলোই লোককে বলি। আর এখন যে সমাজে চলছে, প্রত্যেকটা ঘরের মধ্যে কলহ কিলেশ চলছে, ঝগড়াঝাটি অশান্তি, এইগুলো থেকে বাঁচবার একই উপায় নিজের সনাতন ধর্মের দিকে যাওয়া। ব্রহ্ম মুহূর্তে ওঠা উচিত, মায়েদের সবচেয়ে আগে। শাস্ত্র বলতো মাদের স্নান মাদের খাওয়া কারোর চোখে পড়তে নেই। এখন তো আমরা মডার্নাইজড হয়ে গেছি, কিন্তু সেই জায়গায় উঠে ব্রহ্ম মুহূর্তে যে পজিটিভ এনার্জিস গুলো থাকে, এটা সাইন্টিফিক্যালি প্রুভড। ব্রহ্ম মুহূর্ত সূর্য উদয় থেকে 2 ঘন্টা আগে থেকে নিয়ে সূর্য উদয় অবধি থাকে, আর ওইগুলোতে এখন নেট অ্যাভেলেবল, ওইটাতে পাওয়া যায়। ব্রহ্ম মুহূর্তে উঠে মানুষকে ফার্স্ট কাজ স্নান করে ধ্যানে বসা উচিত, বা যা কাজ ওই মুহূর্তে করবে সেটাই কিন্তু সাধনার মধ্যে চলে, কারণ ওই টাইমে প্রকৃতি চেঞ্জ হওয়ার টাইম। প্রকৃতি যখন চেঞ্জ হয়, ওই টাইমটা কিন্তু সবচেয়ে বেশি স্থির সময়। ওই স্থির সময়ের মধ্যে নিজের মনকে স্থির করার সবচেয়ে বেশি চান্স, বেশি টাইম আপনি পাবেন। সেই টাইমের মধ্যে যদি মানুষ ওঠে, তখন আমরা যেহেতু জানি পুজো পাঠ করলে একটা পজিটিভ ভাইব্রেশনস হয়, সেই পুজো পাঠ যদি লোকে করে, তাহলে ওই পজিটিভিটিটা তার ভিতরে গ্রাস্প করার জিনিসটা চলে আসে। এটা আমরা বলি প্রত্যেকটা ক্রিয়ার একটা সমানান্তর বিপরীত প্রতিক্রিয়া হয়, কিন্তু আমি বলি তুমি যদি কিছু নিতে চাও, তাহলে তোমাকে কিছু দিতে হবে। তুমি প্রকৃতিও গিভ অ্যান্ড টেক পলিসিতে চলে। তুমি প্রকৃতিকে যা দেবে, প্রকৃতি উইথ ইন্টারেস্ট তোমাকে ফেরত দেবে। প্রকৃতিকে যদি তুমি ওই মুহূর্তে ভালোবাসা, স্বেচ্ছা, সুন্দরতা দাও, তাহলে ও তোমার জীবনকে উইথ ইন্টারেস্ট অতটাই সুন্দর করে গুছিয়ে দেবে। ওর দায়িত্বটাকে যদি তোমরা নিতে পারো, তাহলে ঘরে তোমাকে রোজ সকালে ত্রিসন্ধ্যা, সারা দিনের মধ্যে ত্রিসন্ধ্যা, এমনিতে 4টা সন্ধ্যা হয়, কিন্তু আমরা ত্রিসন্ধ্যা বলি। একটা সকালে যখন রাতের সাথে সকালের মিলন উষাবেলা, একটা দুপুরে যখন সকালের সাথে দুপুরের মিলন হচ্ছে দুপুর বেলায়, যেটা আমরা 12টা ফিক্স টাইম করে দিয়েছি। তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা, যখন রাত হবে, বেলাটা কাটবে, ওই সন্ধ্যা। যদি লোকে ঘরে ধুনা দেয়, ধূপ দেয়, তাহলে কিন্তু ধীরে ধীরে বাড়ির পরিবেশটা চেঞ্জ হবে। দ্বিতীয়ত কথা, মানুষ যদি রাজসিক ভোজন করে, রাজসিক ভোজন বলতে আমরা যদি শাস্ত্রের মতন চলি, শরীরের জন্যও সেটা উপযোগী। আপনি সকালবেলায় সূর্য উদয় হওয়ার পরে 2 ঘন্টা খাবার টাইম, আপনি যা খাবেন সেটা কিন্তু হজম হয়ে যায়, কারণ পেটের ভিতরে যে জঠরাগ্নি চলে, ওই টাইমে প্রচন্ড মাত্রায় অ্যাক্টিভ থাকে। ওর ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু ততটা বেশি স্ট্রংলি কাজ করে। আর ওইটা যেমন যেমন বেলা হয়, তেমন তেমন তার কাজের শক্তিটাও কমে যায়। এরপরে দুপুরবেলায় খাওয়ার টাইম আমরা বলি 12টা থেকে 1:30।
যদি বাই চান্স আপনি সেই সময় স্কিপও করে গেলেন কোনো প্রবলেম না, কিন্তু সূর্যাস্ত হবার 1 ঘন্টা থেকে সূর্যাস্তের মধ্যে খেয়ে নেওয়া উচিত। তারপরে প্রত্যেকটা অর্গান বিশ্রাম চায়, যেমন সারাদিন কাজ করার পরে আমরা বিশ্রাম চাই। এই যদি রুটিন নিয়ে মানুষ চলে তাহলে কিন্তু তার জীবনে কোনো ক্ষতি হবে না, কোনো রকমের শারীরিক অসুবিধা হবে না। তাছাড়া ফ্রিজ, কুকার, প্রেসার কুকার আর ময়দা ঘর থেকে একদম তাড়িয়ে দেওয়া উচিত। ময়দার লুচি হোক বা ময়দার যে কোনো জিনিস খাওয়া উচিত না, অ্যাজ বিকজ ময়দা ইজ নট ডাইজেস্টিবল। ওর মধ্যে ইলাস্টিসিটি অনেক বেশি থাকে। আমাদের ইন্টেস্টাইন যেহেতু উল্টো ইউ এর মতন, ডাব্লিউ এর মতন, ওই ফাঁকগুলোতে ময়দা গিয়ে বসে যায়। এতে মানুষের পেটের প্রবলেম ফার্স্ট গন্ডগোল হয়, কারণ ডাইজেশন হয় না। তাতে কনস্টিপেশন হয়, কনস্টিপেশন থেকে পাইলসের মতন রোগ হয়, পাইলস বেড়ে গিয়ে ফিৎসুলা হয়, ফিৎসুলা বেড়ে গিয়ে ক্যান্সার হয়। লোকেদের ক্যান্সার শরীরে অন্য কোনো জায়গা থেকে ম্যাক্সিমাম স্ট্রাইক করে অ্যাবডোমেন, পেটে, ইন্টেস্টাইনে। এই ক্যান্সারগুলো তখন হয়। ডাক্তার তখন প্রচন্ড ওষুধ দেবে, কিন্তু আপনাকে তৎক্ষণিক সারা জীবনের জন্য সারানোর উপায় দেবে না। এটা ডাক্তারও বলবে না যে আপনি ফ্রিজ ব্যবহার বন্ধ করুন, কারণ ফ্রিজের মধ্যে যে বাইরের গ্যাসগুলো আসে সেই গ্যাসগুলো কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক। প্রেসার কুকারের মধ্যে নিচের আগুন, উপরের প্রেসার, এই দুটোর জন্য খাবারগুলো ফেটে যায়, সেদ্ধ হয় না। ফেটে যাওয়ার জন্য আমরা ভাবি সেটা সেদ্ধ হয়ে গেছে, তাহলে ওর যে নিজস্ব নিউট্রিশনাল ভ্যালু সেটা কিন্তু কমে যায়। এই যে মানে কাম, ক্রোধ, লোভ, এই যে জিনিসগুলো, তো এগুলো তো এক একটা রিপু আমাদের। তো দেখুন, কাম কিন্তু সাধন পথে বাধা, মনের অধোগতি হয়। তো মানুষ কিভাবে মনকে সংযত করবে, অর্থাৎ মানে কাম থেকে কিভাবে মানুষ মুক্ত হতে পারে, মানে সেক্স যেটা বলছি, হ্যাঁ, তো এই কাম থেকে মানুষ কিভাবে মুক্ত হতে পারে? ওইটা থেকে মুক্ত হওয়ার সবচেয়ে ভালো জায়গা হচ্ছে যদি ছোটবেলা থেকে মানুষকে সংস্কার দেওয়া হয়। আমরা আজকে সংস্কারহীন হয়ে গেছি, মোবাইলে বেশি ব্যস্ত হয়ে গেছি, আজে বাজে জিনিসের দিকে মনটা বেশি চলে যায়, এই কারণে সেই উগ্রতা আমাদের মধ্যে চলে আসে। যদি ছোটবেলা থেকে মানুষকে সংস্কার দেওয়া হয়, সাধন ভজন শেখানো হয়, তাহলে অটোমেটিক্যালি, যেটা কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম, যে আমাদের যে অন্তরাত্মা, যে ভিতরে যে ঈশ্বর বসে আছেন, তিনি কিন্তু সবসময় আমাদেরকে সংযত করার চেষ্টায় আছে। কিন্তু আমাদের সংস্কারহীন হওয়ার জন্য আমরা সেই জায়গাগুলোকে ধরতে পারছি না। এই জন্য সবচেয়ে আগে নিজের ধর্মের দিকে মানুষদেরকে ঘুরে দাঁড় করাতে হবে। দ্বিতীয়ত কথা, এই মানুষের মধ্যে এই ভাব যে তোমার স্ত্রী শুধু তোমার স্ত্রী, বাকি সব কিন্তু তোমার মা অথবা তোমার বোন। এই প্রকৃতিগুলো তোমার মা, তোমার বোন, প্রত্যেকটা জিনিসের মধ্যে যখন এই ভাবটা চলে আসবে, সেকেন্ডলি আমি কে, আমি পুরুষও আছি, আমি স্ত্রীও আছি। প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা স্ত্রী, কেউ কিন্তু ভেদাভেদ নেই। আমাদের মধ্যে ইড়া পিংলা যেটা থাকে, ওইটাও কিন্তু একই জিনিস। এই ইড়া আর পিংলা, এইগুলো যখন মানুষ বুঝে যাবে, নিজের আইডেন্টিটি যখন বুঝে যাবে, আমি কেন এসছি, কি কাজের জন্য এসছি, এই পৃথিবীতে আসার আমার মূল উদ্দেশ্যটা কি, এইগুলো দেওয়ার দায়িত্ব কাদের? মায়ের। মা হচ্ছে ফার্স্ট স্কুল টিচার, প্রাথমিক বিদ্যালয়। সেই মাগুলোর অভাব হচ্ছে জ্ঞানের বলে এই জিনিসগুলো ঘটছে। মারা তো নিজেই নিজের উপরে কন্ট্রোল করতে পারছে না, কারণ ওরা নিজের সংস্কার, নিজের সংসার, নিজের জায়গাটাকে ভুলে গিয়ে লোকেদের সংসারে বেশি বেশি ইন্টারেস্টেড হয়ে গেছে। ওইখানে ইন্টারভেনশন বেশি করে দিয়েছে, ইন্টারফারেন্স বেশি করেছে, যার জন্যে এই দুষ্কৃতিগুলো আমাদের মনে আসছে। এবার এইখান থেকে বেরোনোর উপায় একটা কাউন্সিলিং, রেগুলার কাউন্সিলিং, আধ্যাত্মিক জগতের কাউন্সিলিং বা সৎসঙ্গ, ওই সৎসঙ্গ। তো আপনাকে একটা ঘটনা বলছি। জয়শঙ্কর বাবা একজন বড় সাধক, তিনি গেছেন তারাপীঠে সাধন করতে। তা উনি যজ্ঞ শুরু করলেন মানে শ্মশান ভূমিতে। তো হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি এলো। তো তার সঙ্গে যে যারা শিষ্যরা ছিল তারা তো সব এদিক ওদিক মানে গাছে আশ্রয় নিলেন, গাছের তলায়। মানে এটা অনেক আগের কথা বলছি, যখন কিনা তারাপীঠ গভীর জঙ্গলে ভর্তি ছিল। জয়শঙ্কর বাবা কিন্তু যজ্ঞের স্থান ছাড়লেন না, তিনি কিন্তু যজ্ঞ করতেই থাকলেন। এবং যখন 15-20 মিনিট বাদে যখন বৃষ্টি থেমে গেল, তখন দেখা গেল কিন্তু যজ্ঞের আগুন নেভেনি। জয়শঙ্কর বাবা একইভাবে বসে আছেন। আশেপাশের গাছতলা থেকে শিষ্যরা যখন তার কাছে এলো,
তখন তিনি তাদেরকে বললেন, দেখ প্রকৃতি তো চাইবেই আমাকে উঠিয়ে দিতে, সাধককে কিন্তু প্রকৃতির বিরুদ্ধেই যেতে হবে, গিয়ে সাধন করতে হবে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই যে প্রকৃতির বিরুদ্ধে যাওয়া, প্রকৃতি তো চাইবেই যে আরো এই ষড়রিপুর মধ্যে যাতে মানুষ যাতে আরো লোভের মধ্যে, আরো অর্থ, আরো কি বলবো সংসারের মধ্যে জড়িত থাকুক। সাধককে কিন্তু প্রকৃতির বিরুদ্ধে গিয়ে সাধন করতে হবে। আপনি কি বলছেন? এই ব্যাপারে একটা কথা বলবো, যেটা উনি প্রকৃতি বললেন, এইটা হচ্ছে এই মুহূর্তে যুগের প্রভাব। এই যুগের প্রভাবের জন্য অনেক কিছু ঘটে, মায়ার খেলা সাধকের সাথে সবসময় হয়। কারণ এই ইনস্টেন্স আপনি যখন বললেন, এর সাথে একটা ঘটনা আমার মনে পড়ে গেছে। আমি আর ব্রহ্মানন্দ বাবা একবার পারসনাথ গিয়েছিলাম, ওইখানে মহাশিবরাত্রির একটা অনুষ্ঠান করতে। ধাবাটার বলে একটা জায়গা আছে সেখানে। আর ওই দিন পুরো রোদ ছিল। আমি আর বাবা যখন শিবরাত্রির জন্য সব প্যান্ডেল সাজানো, আমরা প্রদীপ জ্বালিয়ে মহাশিবরাত্রি সারা রাত জাগরণ করব। ওই জাগরণের টাইমে এত আঁধি তুফান, এত বৃষ্টি, সব পালিয়ে গেল। রয়ে গেল কে? আমি, ব্রহ্মানন্দ বাবা আর ওইখানকার একজন মাতাজি ছিলেন আর তার হাজবেন্ড মুখিয়া। বাকি গ্রামের সব লোক পালিয়ে গেল। ওরা দাঁড়িয়ে ছিল কেন? যাতে ওই প্যান্ডেলের মধ্যে যে আমরা যজ্ঞ করছি ওইটা যেন উড়ে না যায়, ওইটাকে আটকানোর চেষ্টা। আমি ওকে বললাম যে বাবা তুই আটকাতে পারবি না, এটা পরীক্ষা, আজকে সবাইকে পরীক্ষা। যদি তোর জায়গাটাকে উন্নত করার ইচ্ছা থাকে তাহলে পরীক্ষা তো সবাইকে দিতে হবে। লাস্টলি ও বেচারা বসে গেল, আমরা পুরো ভিজে ভূত একমাত্র মহাদেবের ছবিটাকে নিয়ে এইভাবে বসেছিলাম। আর সারা রাত ওম নমঃ শিবায় জপ চলেছে। সকালবেলায় ওই দিন 5:30টার সময় সূর্যের আলো দেখা যায়। আর ওই দিনকার যে সানলাইট এত অদ্ভুত ছিল, সেটা ব্যাখ্যা করা যাবে না, এখনো বলে গায়ে কাটা দিচ্ছে আমার। তখন বোঝা গেল যে দেখ তোদের পরীক্ষায় তোরা পাস করলি। সেই পরীক্ষাটা আমাদের ধ্যান বাবা নিয়েছিলেন। উনি দেখতে চাইলেন এগুলো গুরু পরীক্ষা নেয় যে তোমার কনফিডেন্সটা কত, তোমার সংকল্পটা কত। এই পরীক্ষা পেরিয়ে পেরিয়ে আমাদের এক একটা স্টেজ আমরা এগিয়ে যাই। তো যেটা উনি বললেন এটা এক ধরনের হঠযোগ, যে ঠিক আছে তুমি আমাকে আটকানোর চেষ্টা করছো, তুমি দেখো আমি এটা তোমাকে করে দেখাবো। এইটা হচ্ছে এক ধরনের হাট যোগ আমরা এটাকে বলি, যে জেদের উপরে বসে কাজ করা। ওই জায়গাটা যদি একটা সাধক পেরিয়ে যেতে পারে তাহলে ওই জেদ, ওই প্রবল ইচ্ছা শক্তি দ্বারা প্রকৃতিকে নিজে কাজ করার জন্য বাধ্য করে দিতে পারে। দর্শক বন্ধুরা, আপনারাও বালিয়াতে অবস্থিত এই আশ্রমে মাতাজির সাথে সাক্ষাৎ করে আশ্রম পরিদর্শন করতে পারেন। প্রয়োজনে মাতাজির সাথে যোগাযোগ করে নেবেন তার মোবাইল নম্বরে। ডেসক্রিপশন বক্সে মাতাজির মোবাইল নম্বর দেওয়া থাকবে।